ববি হাকিমের বিপদ দিন দিন বেড়েই চলেছে। এর আগে আমি যখন ববির বিদায় নিশ্চিত এটা জানিয়ে প্রতিবেদন করেছিলাম, তখন তৃণমূলের ভাড়াটে সৈনিকেরা যারা কমেন্ট করেন সোশ্যাল মিডিয়ায়, তারা অনেকে আমায় হুমকি দিয়েছেন, অনেক কুকথাও বলেছেন। সেসবকে আমি পরোয়া করি না। তবে আমি আজ জানিয়ে দেব যে ববির বিপদ আরো বেড়েছে, আরো বাড়তে চলেছে। কিভাবে বাড়তে চলেছে আপনাদের পুঙ্খানুপুঙ্খ জানিয়ে দেবো। কিভাবে ক্রমশ অন্ধকারের দিকে চলেছেন তৃণমূলের মুসলিম মুখ জনাব ফিরহাদ হাকিম। প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মিনাক্ষী বলছে। এখন ববিকে নিয়ে পিসি বনাম ভাইপো বনাম আইপ্যাকের লড়াইয়ের কাহিনী জানতে দেখুন ও শুনুন মিনাক্ষী বলছে। বন্ধুরা, প্রথমেই আপনাদের একটা কথা বলে রাখি যে তৃণমূল এখন ওই শুধু কালীঘাট মানে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে চলে না, এমনকি নবান্ন থেকেও নয়। তৃণমূলের অনেক বড় বড় সিদ্ধান্ত তৈরি হয় ক্যামাক স্ট্রিটে ভাইপো অভিষেক বাবুর দপ্তর থেকে। কিন্তু সেই যে দপ্তর, সেখানেও যে সব সিদ্ধান্ত প্রথম থেকে শেষ অবধি হলো তা নয়। আরো একটা দপ্তর আছে, সল্টলেক সেক্টর 5 এর গোদরেজ ওয়াটারসাইড বিল্ডিং এর 11 তলা থেকেও অনেক কিছু সিদ্ধান্ত হয়। ওটাই আইপ্যাকের প্রধান দপ্তর এবং এখানেই বসেন এখন তৃণমূলের অন্তরাত্মা প্রতীক জৈন। তিনি তো ঠিক করে দেন কে কি করবেন। এখন তৃণমূলের অন্দরে অভিষেক ও ববি শিবিরের মধ্যে না একটাই জল্পনা চলছে, কে আগে গ্রেপ্তার হবেন, ভাইপো নাকি ববি। এটা আমার কথা নয়, এটা তৃণমূলের নেতারা, দুই শিবিরের নেতারা অঙ্ক কষছেন। এর মধ্যে কি কি অঙ্ক রয়েছে সেটা আমি আপনাদের বুঝিয়ে বলবো। তবে তার আগে জানানো দরকার কালীঘাট, ক্যামাক স্ট্রিট এবং সেক্টর 5 এর আইপ্যাক দফতরের মধ্যে কি কি নিয়ে তুমুল দ্বন্দ্ব চলছে। আসলে দ্বন্দ্বের মধ্য দিয়েই ববির সম্পর্কে সিদ্ধান্ত তৈরি হচ্ছে। ববিকে সরানোর একটা চরম প্রক্রিয়া সম্প্রতি হয়েছে। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ বা এনকেডি এর চেয়ারম্যান করা হয়েছে। এটার এমন কি? এমন যদি ভাবেন তবে ভুল হবে। আপনাদের মনে রাখতে হবে, এর আগে এনকেডি এর চেয়ারম্যান হয়েছেন দুজন আমলা, দুই আইএএস, দেবাশিস সেন এবং আলাপন বন্দ্যোপাধ্যায়। আলাপন বাবুই ছিলেন। সেখানে বসানো হলো রাজনীতিক শোভন চট্টোপাধ্যায়কে। কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন 7 বছর পরে কোনো প্রশাসনিক দায়িত্বে ফিরলেন। আরো একটা কথা, এই যে এনকেডিএ, এটা নগরোন্নয়ন দপ্তরের অধীনে। এই দপ্তরের মন্ত্রীকে, মন্ত্রীর নাম জনাব ফিরহাদ হাকিম। মানে শোভনের এই যে নিয়োগ হলো, এই নিয়োগের চিঠিতে প্রথম সইটা করতে হয়েছে ববিকে। তিনি সই করেছেন, তারপরে প্রিন্সিপাল সেক্রেটারি শোভন চট্টোপাধ্যায়কে নিয়োগপত্র দিয়েছেন। বুঝুন খেলাটা কত কঠিন। প্রধান প্রতিদ্বন্দ্বী যে, তাকে নিয়োগ করার চিঠিতে সই করতে বাধ্য হয়েছেন ববি হাকিম। পিসি ভাইপো ববির বিরুদ্ধে এক না হলে এটা কি আদৌ সম্ভব? আমি যখন বলেছিলাম যারা আমাকে গাল দিয়েছেন তারা একবার ভেবে দেখুন। এবার শুনুন খেলাটা কিভাবে হলো। সক্রিয় রাজনীতিতে থাকাকালীন নাগরিক প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শোভনের। তিনি কলকাতার মেয়র হিসাবে দীর্ঘ সময় কাজ করেছেন। এরপর প্রেমে হাবুডুবু খেয়ে তিনি প্রথমে ঘর ছেড়েছেন, বৈশাখী দেবীর সঙ্গে ঘর বেঁধেছেন, তৃণমূল ছেড়েছেন, মন্ত্রিত্ব ছেড়েছেন, কলকাতার মেয়র পদ ছেড়েছেন। তারপরে তিনি এবার যোগদান পর্ব শুরু করেছিলেন, বিজেপিতে গিয়েছেন, বিজেপিও ছেড়েছেন। এখন তিনি শ্রী রত্না দেবী, যিনি আবার তৃণমূলেরই কাউন্সিলর এবং বিধায়ক, তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ, ডিভোর্সের মামলা লড়ছেন। ইহেন শোভনের সঙ্গে কোনো কালেই অভিষেক বাবুর
ভালো সম্পর্ক রয়েছে এমনটা শোনা যায়নি। তবে প্রথমবার যখন অভিষেক সাংসদ হয়েছিলেন তখন দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায়, তাই তৃণমূলের অনেকে বলেন যে অভিষেকের প্রথমবারের জয়ে শোভনের ভূমিকা ছিল। কিন্তু পুজোর আগে আগে ওই এক রাতের বৃষ্টিতে কলকাতা জলমগ্ন হয়ে গেল এবং শহরে 10 জন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন, এবং তখন আচমকাই শোভনকে বৈশাখীকে ডেকে ক্যামাক স্ট্রিটের দপ্তরে ভাইপো বৈঠক করলেন। এটা ভাবা যায় না। আমার তো মনে হয় এটাই প্রথমবার সম্ভবত আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের দপ্তরে গেলেন শোভন, এবং শোভন কিনলে বৈশাখী ফ্রি, সেই মতো তারা যুগলেই গিয়েছিলেন, কিন্তু আলোচনার টেবিলে বৈশাখী ছিলেন কিনা সেটা জানানি। একটা সময় কলকাতা পুরসভার জল বিভাগের মেয়র পরিষদ ছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেই সময় থেকেই তৃণমূলের অন্দরে এবং সাংবাদিক মহলেই শোভনের নাম হয়ে যায় জল শোভন। কিন্তু ওই জল শোভনের নাম বলেই তাকে ওই কলকাতার জমা জল নিয়ন্ত্রণের জন্য অভিষেক ডেকে নিয়ে এলেন, এটা হতে পারে না। একবার না মজা করে দিদি একটা সুইমিং পুলের জলে শোভনকে ঠেলে ফেলে দিয়েছিলেন, সে হাবুডুবু খাওয়ার অবস্থা। তবে সে কারণেও যে তার নাম জল শোভন তা নয়, আমি তো বলেইছি জল শোভন পরিচয়টা। আর দিদি কিন্তু কখনো জল শোভন বলে ডাকেন না, তার আদরের নাম কানন। সেই কাননকে হঠাৎ করে এনকেডি এর চেয়ারম্যান করে দেওয়া, এটা সহজ চোখে দেখছে না ববি শিবির। মনে রাখতে হবে শোভনের সাথে দিদির এই যে সম্পর্ক, জলে ঠেলে ফেলে দিচ্ছেন খুনসুটি, তখন কিন্তু বৈশাখী পর্বটা এমন খুল্লাম খুল্লা হয়নি। এবার আপনাদের মনে রাখতে হবে কলকাতায় জমা জল নিয়ে একটা জনরোষ তৈরি হয়েছিল, সেটা মূলত মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। আর এটাকে কাজে লাগাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়কে তার দফতরে ডেকে নিয়ে আসেন। এটা সম্পূর্ণরূপে ববির উপরে চাপ তৈরি করা। বিপুল ওয়াকফ সম্পত্তি দখল, হিন্দুরা দুর্ভাগা, তাই তারা হিন্দু হয়ে জন্মেছে, সব নানা অভিযোগ ববির বিরুদ্ধে রয়েছে। তিনি সেই মিনি পাকিস্তানে সব তো আছে। এইসব নিয়ে আইপ্যাকের দাবি স্বাধীনতার পরে কলকাতার প্রথম মুসলিম মেয়র ববিকে নিয়ে মানুষের মধ্যে ভালো পছন্দ নয় মানুষের আর ববিকে, শহুরে মানুষের, তাই ববিকে ভোটের আগে মেয়র পদ থেকে সরানো দরকার। সেই রিপোর্ট নিয়েই পিসির কাছে দরবার করেন ভাইপো। এটা জানিয়েই আমি প্রতিবেদন করেছিলাম, তখন যারা আক্রমণ করেছিলেন তারা জেনে রাখুন আমি ভাইপোটা পর্যন্ত সময় নিয়েছিলাম, ভাইপোটার পরে কিছু হবে, কিন্তু তার আগেই তৃণমূলের অন্দরে কয়েকটা ঘটনা ঘটে গেছে, সেটা বলবো আমি। 22শে সেপ্টেম্বর অভিষেক এবং শোভন চট্টোপাধ্যায়ের বৈঠক হয়। এরপরে ববির উপর চাপ তৈরি হয়ে যায়। তবে তৃণমূলের অনেকেই বলছেন চাপ তৈরি করা হলেও ববিকে রাতারাতি সরানো হবে না, কারণ তিনি সংখ্যালঘু নেতা। সেই তত্ত্ব কিন্তু দিদিরও। দিদি চাপের মুখে অনেক কিছু করছেন, কিন্তু তত্ত্ব দিদির এটা যে ফিরহাদকে রাখা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তো ফিরহাদকে আরো বড় কারণে ব্যবহার করতে চান বলে শুনেছি, সেটা শুনলে আপনারা চমকে যেতে পারেন বলছি। কিন্তু আইপ্যাকের যে সমীক্ষা, তাতে গ্রামাঞ্চলে মুসলিম ভোট এক কাট্টা হলেও সেটা শহরাঞ্চলে নয়, বিশেষ করে কলকাতায় শহুরে এবং শিক্ষিত মুসলমানদের একটা বড় অংশ বিজেপির দিকে ঝুঁকেছে বলে রিপোর্ট। সেটা মোকাবিলা করতেই ববিকে সরানো দরকার, এটা বলছে আইপ্যাক এবং বলছে ভাইপোর দপ্তর। ওদিকে ববির শিবিরের লোকেরা বলছেন শহুরে মুসলমান ভোট এক কাট্টা করতে, বলছিলাম না একটা ব্যবহার করতে চান দিদি, এই শহুরে মুসলমানদের এক কাট্টা করতে দিদি ভোটের আগে উপমুখ্যমন্ত্রী করা হবে ফিরহাদ হাকিমকে, এমন ঘোষণাও করে দিতে পারেন যদি ভাইপোর চাপ আরো প্রবল না হয়।
ববি শিবিরের লোকেরা ভাবছেন দিদি এটা বলবেন, কিন্তু যদি তিনি ক্ষমতায় ফেরেন আদৌ করবেন কিনা, করলেও কদিনের জন্য রাখবেন তা নিয়ে চিন্তা আছে। কিন্তু করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় গিমিকে বিশ্বাস করেন। আপনারা শেষ কয়েকটা নির্বাচন খেয়াল করুন, কিছু না কিছু তিনি করেছেন। এখন এই যে কলকাতার লাগোয়া নিউ টাউনের প্রশাসনিক যে দায়িত্ব, নাগরিক প্রশাসনের যে দায়িত্ব, সেটা শোভনের হাতে তুলে দেওয়ার মধ্যেও না ববির উদ্দেশ্যে বার্তা রয়েছে দিদি এবং অভিষেকের। খুব তাড়াতাড়ি দেখতে পাবেন ববির দপ্তরের অধীনে থাকলেও এনকেডি এর সঙ্গে মন্ত্রী ফিরাদের গোলমাল শুরু হবে, তা প্রকাশ্যে চলে আসবে, যা ববির বিপদকে আরো বাড়াবে, এমনকি বিদায় আরো নিশ্চিত করে দিতে পারে ববিকে নিয়ে। তবে দিদি এখন খুবই দ্বিধায় রয়েছেন বলে ঘনিষ্ঠ বৃত্তের তৃণমূল নেতারা বলছেন। তিনি তাকে ব্যবহার করবেন নাকি উৎপাটন করবেন সেই সিদ্ধান্ত এখনো নিতে পারেননি। তবে এই দার্জিলিং এ হঠাৎ করে শোভন বৈশাখীর সঙ্গে দিদির দেখা হয়ে গেল, এই গল্প আমার হজম হয়নি। কিছু সংবাদ মাধ্যম এমন করে লিখেছে যেন বৈশাখী আর শোভন ওখানে বেরু করতে গিয়েছিলেন, দিদিও গেছেন কাজে, হঠাৎ করে রাস্তায় দেখা। সেই শেষের কবিতায়, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতায় যেমন করে রাস্তার একটা কোণে শিলংয়ে লাবণ্য আর অমিতর দেখা হয়ে গিয়েছিল, ওরা বলেছিল পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজনে চলতি হওয়ার পন্থী। এমনটা হয়নি। কলকাতায় বসেই ঠিক হয়েছিল এই বৈঠকটা পাহাড়ে ঠান্ডা মাথায় ঠান্ডা জায়গায় করা হবে। সেই মতোই দার্জিলিং এর রিচমন্ড হিলে শোভন বৈশাখীকে নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যেটা শুনেছি যে পুরো বৈঠকটাই বৈশাখী ছিলেন না, এবং সেই বৈঠকের পর বান্ধবীকে নিয়ে কলকাতায় ফিরতে না ফিরতেই শোভন এনকেডি এর চেয়ারম্যান পদের নিয়োগপত্র পেয়ে গেলেন। এটা এমনি এমনি হয়? পূর্ব পরিকল্পনা ছাড়া ক্যামাক স্ট্রিট, কালীঘাট, নবান্ন, আইপ্যাকের সেক্টর 5 এর অফিস সবাই একমত না হলে তো এটা হয় না। তৃণমূল তো এখন এইভাবে চলে না কোনো কিছু। আমি এটাও জানিয়ে রাখি যে বিজেপিতে যখন শোভন বৈশাখী ছিলেন যে কটা দিন, সেই সময় যেহেতু আমি বিজেপি বিটের খবরাখবরের জন্য সেখানে বেশি যাতায়াত করতাম, তার জন্য আমি যেটা দেখেছি এবং বুঝেছি তাতে শোভন কিন্তু আগের শোভন নন এখন আর। তিনি রাজনৈতিকভাবে যতই অভিজ্ঞ হন, এখন তার সচিবের মতো কাজ করেন বান্ধবী বৈশাখী। বৈশাখীর মত না নিয়ে শোভন কিছু করেন না, কিছু বলেন না। তাই ববির বিপদের ক্ষেত্রে বৈশাখী দেবীর ভূমিকাও কম নয় এবং কম থাকবে না। আমি যেমনটা বলেছি তেমনটাই হতে চলেছে। বিধানসভা নির্বাচনে শোভন চট্টোপাধ্যায় টিকিট পাচ্ছেন এবং শোভন চট্টোপাধ্যায় তার পুরনো আসন বেহালা পূর্ব থেকেই প্রার্থী হবেন তৃণমূলের টিকিটে। সেখানে এখন যিনি বিধায়ক, শোভনেরই স্ত্রী শোভন জয়া, রত্নাকে চলে যেতে হবে বাপের বাড়ি। মানে মা প্রয়াত কস্তুরী দাস এবং বাবা দুলাল দাসের আসন, দুলালবাবু এখনো বিধায়ক, দুলালবাবুকে আর টিকিট দেওয়া হবে না, সেই আসন মহেশতলায় প্রার্থী করা হতে পারে রত্নাকে। এবার বলে দিই সেই কথাটা, যে অভিষেক শিবির ও ফিরাদ শিবির কেন ইডি সিবিআই এর দিকে তাকিয়ে রয়েছে। দুই শিবিরই ভাবছে অপর শিবিরের নেতাকে গ্রেফতার করা হোক। ফিরাদ শিবির ভাবছে ভাইপো গ্রেফতার হয়ে যাক, ভাইপো শিবির ভাবছে ফিরাদ গ্রেফতার হয়ে যাক। কেন বলুন তো? ববি গ্রেফতার হয়ে গেলে অভিষেকের সব অঙ্ক মিলে যাবে, তিনি যা যা চাইছিলেন। এটা ক্যামাক স্ট্রিটের ভাবনা। আর ফিরাদ শিবির ভাবছে অভিষেক গ্রেফতার হয়ে গেলে ববির রাস্তা পরিষ্কার, যেমন ছিলেন তেমন থাকবেন, বাঁশ থাকবে না, বাঁশিও বাজবে না। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি কি আদৌ কোনো বাঁশি বাজাবে আমি জানি না। কিন্তু দুজনের বিরুদ্ধেই তো নানা কেলেঙ্কারিতে অভিযোগের শেষ নেই। তবে ইডি সিবিআই কি করবে, খুব স্বাভাবিকভাবেই আমার কাছে এমন কোনো খবর এখনো পর্যন্ত নেই। তবে এটা আমি জানি যে এই রাজ্যের বিজেপি নেতারাও অন্ধকারে, তারাও কিছু জানেন না কি হতে চলেছে ভোটের আগে। আদৌ ইডি সিবিআই সক্রিয় হবে নাকি যেমন চলছে তেমনই চলবে।
এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজায় থাকবেন।